আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি আব্দুল্লাহ নোমান। আজকে আমি চলে আসছি এসএসসি এর সাধারণ গণিত সেট ও ফাংশনের তিনটা সৃজনশীল নিয়ে, যেগুলো আমরা যদি কমপ্লিট করি তাহলে আমরা সামনের যে এসএসসি পরীক্ষা, ওই পরীক্ষায় মোটামুটি সকল কিছুই কমন পেয়ে যাবো। অর্থাৎ সিকিউ নিয়ে আমাদেরকে আর টেনশন করা লাগবে না। শুধুমাত্র তিনটা সৃজনশীল যদি আমরা ঠিকঠাকভাবে বুঝে বুঝে করি তাহলে আমরা সামনের যে পরীক্ষা সেখানে এইখান থেকে যদি প্রশ্ন আসে আমরা আশা করি পারবো। এখান থেকে সৃজনশীলের প্রশ্ন আসতে পারে, অথবা আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন ওইখানেও প্রশ্ন আসতে পারে। তো আমরা একটা একটা করে তিনটা সৃজনশীল দেখব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার ক্লাসে থাকবেন। প্রথমে শুরু করি এই সৃজনশীলটা দ্বারা। দেখেন এখানে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট এবং এস একটা সম্পর্ক বা রিলেশন দেওয়া আছে। তো নিচে প্রশ্ন দেওয়া হচ্ছে কত কি দেওয়া আছে যে সি হচ্ছে একটা সেট, সেখানে ওয়াই হচ্ছে বিলংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ওয়াই একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, ওইটাকে আমরা সমাধান করব। অর্থাৎ ওই যে মিডল টার্ম ফ্যাক্টর করে এখান থেকে এটাকে তালিকা পদ্ধতিতে নিতে বলছে। অর্থাৎ সি আছে এখানে সেট গঠন পদ্ধতিতে, আমরা এটাকে নিয়ে যাব তালিকা পদ্ধতিতে। শুরু করি। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে দেখা গেল ক প্রশ্নটা একটু যা দেওয়া সেটা তুলে নেই। সি ওয়াই বিলংস টু এন ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0, এটা দেওয়া আছে। এটা একটা সেট গঠন পদ্ধতি, আমরা এটাকে নিয়ে যাব তালিকা পদ্ধতিতে। তো তালিকা পদ্ধতিতে নেওয়ার জন্য আমাদের যে ভিতরে সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি কিভাবে? যে লাস্টে যে 2 আছে, 2কে আমরা যদি ভাঙি, ভেঙে মাঝখানে 3y বানাই, তাহলে 2 একে 2, তার মানে 2y প্লাস ওয়াই। তো 2কে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম, 2 এর সাহায্যে মাঝখানেরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলাম। এবার আমরা দেখি তো এই দুটোর মধ্যে কি কমন যায়, ওয়াই। তাহলে এখানে থাকে ওয়াই প্লাস 2, তাহলে একটা আসছে, অবশ্যই আর একটা হুবহু সেম আসবে। তাহলে এখানে কত নিলে বাকি অংশ মিলে? +1, +1 এর সাথে গুণ করলে বাকি অংশ মিলে। তাহলে সুতরাং একটা হচ্ছে ওয়াই প্লাস 2, একটা হচ্ছে ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। এখন খেয়াল করি, এরকম যখন আসে আমরা কি করি, হয় ওয়াই প্লাস 2 ইকুয়াল 0 বা ওয়াই ইকুয়াল -2, অথবা ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, সুতরাং ওয়াই ইকুয়াল -1। তাহলে ওয়াই এর মান কয়টা আসলো? একটা আসলো -2, একটা আসলো -1। কিন্তু আমরা আমাদের যে সেটে যে শর্ত দেওয়া আছে এখানে খেয়াল করি, ওয়াই বিলংস টু এন। এন মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যা এন হচ্ছে কারা? যারা হচ্ছে 1 2 3 4 এইভাবে চলতে থাকবে। অর্থাৎ পজিটিভ যে মানগুলা, শূন্য ব্যতীত, শূন্য তো পজিটিভ মান না, পজিটিভ যে ধনাত্মক মানগুলো আছে তারা হচ্ছে আসলে স্বাভাবিক সংখ্যা, তাই না? তাহলে এই এই যে 1 থেকে শুরু করে সামনের দিকে আগে, অর্থাৎ পজিটিভ মান, এখানে তো কোনো নেগেটিভ মান নাই স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে, বাট এখানে দুইটা মান আসছে নেগেটিভ। অর্থাৎ ওয়াই এর মান -1 অথবা -2, দুইটা এই সেটের মধ্যে পড়ে না। সুতরাং সি সেটের হচ্ছে একটা ফাঁকা সেট। তাহলে তালিকা পদ্ধতি নিলে সি সেট একটা কি সেট আছে? ফাঁকা সেট। এভাবেও প্রকাশ করা যায় ফাঁকা সেটকে, অথবা আমরা চাইলে এইভাবেও প্রকাশ করতে পারি। ইচ্ছা এভাবে প্রকাশ করলেও হবে, অথবা আমি চাইলে এইভাবে প্রকাশ করলেও হবে। ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে খ, অর্থাৎ পাওয়ার সেট অফ এ নির্ণয় করতে চলে যাবো। এটা মুছে ফেললাম। সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসছো আশা করি। আমার সাথে সাথে খাতা ভিডিও পজ দিয়ে যে আমার সাথে সাথে প্রত্যেকটা অঙ্ক করে ফেলবো, তাহলে আমাদের এই চ্যাপ্টার ভিডিও শেষ সাথে সাথেই শেষ হয়ে যাবে। আর না হয় যদি খাতা কলম না নিয়ে বসে শুধু দেখতে থাকি তাহলে ক্লাস শেষ হয়ে যাবে, মনে হবে যে সবই তো পারি, আসলে কিন্তু আমরা প্র্যাকটিসের অভাবে পারবো না। আচ্ছা, তো পাওয়ার সেট অফ এ নির্ণয় করতে হবে খতে।
আমি খ শুরু করি। কি আছে? এ পাওয়ার সেট অফ এ, তার মানে প্রথমে এ সেটটা বের করে নিতে হবে। এ সেটে কি আছে? এক্স বিলংস টু এন, তার মানে এখানেও স্বাভাবিক সংখ্যা হবে। এক্স স্কোয়ারের মান 7 থেকে বড় এবং এক্স কিউবের মান 190 থেকে ছোট। এক শর্ত দেওয়া আছে। তো এখন এন কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সেট কারা? 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে চলতে থাকবে সামনের দিকে ইনফিনিটি পর্যন্ত। তো যেহেতু ইনফিনিটি পর্যন্ত যাবে, এটা হচ্ছে এন সেট। ওকে, স্বাভাবিক সংখ্যার সেট। এখন এখানে দুইটা শর্ত দেওয়া আছে, শর্তগুলো লিখি একটু। তার মানে আমরা বলতে পারি এন এর মান 1 থেকে শুরু করে সামনে পর্যন্ত হইতে পারে। তাহলে আমরা ধরেন এন এর মান যদি আমরা 1 মানে 1 নেই, এন ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে প্রথম যে শর্ত এক্স স্কোয়ারের মান 7 থেকে বড়, তাই না? বা এবং আর একটা শর্ত কি, এক্স কিউবের মান 190 থেকে ছোট। তাহলে প্রথম যে শর্ত, এক্স এর মান যদি আমি 1 বসাই, 1 স্কোয়ারের মান 7 থেকে বড় এবং 1 কিউবের মান 190 থেকে ছোট, এটা কি সত্য? 1 কে যদি আমি স্কোয়ার করি 1, এবং 1 কিউবকে যদি করি এটা সেইটা। আমাদের এই লজিকটা সত্য যে 1 190 থেকে ছোট, কিন্তু এখানে 1 7 থেকে ছোট না, এটা গ্রহণযোগ্য না। তাহলে n ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, আমাদের সেকেন্ড যে লজিকটা আছে সেটা ট্রু হয়, বাট প্রথমটা হয় না। প্রথমটা হয় না, সে কারণে আমাদের n ইজ ইকুয়াল টু 1 এই মানটা পুরোটা মানে আসলে গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা জানি যে মান বসালে যদি দুই পক্ষ, যেহেতু মাঝখানে এবং আছে, এবং দ্বারা কোনো সম্পর্ক যদি থাকে, তাহলে যতগুলো শর্ত থাকবে এবং দিয়ে সবগুলো শর্ত সত্যি হলেই শুধুমাত্র এই 1 মানটা গ্রহণযোগ্য। যেহেতু এবং দেওয়া শর্ত দেওয়া আছে, তার মানে এই দিকও সত্য হতে হবে, এই দিকও সত্য হতে হবে। এখানে 1 দেওয়ার কারণে এই দিক সত্য হয়েছে, এই দিকটা সত্য হয় নাই। তার মানে যেহেতু কোনো একটা দিক সত্য হয় নাই, তার মানে হচ্ছে 1 গ্রহণযোগ্য না। ওকে, এবার আমরা n ইকুয়াল টু 2 হলে, আমি এবার একটু শর্টকাটে করব। হ্যাঁ, n ইকুয়াল টু 2 হলে এই মানটা কত হবে? 2 স্কোয়ার। এই মানটা কত হবে? 2 কিউব। খেয়াল করি, এখানে আসবে হচ্ছে 4, আর এখানে আসবে হচ্ছে 2 টু দি 4 মানে হচ্ছে 8। এখানেও এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না, কারণ 4 কখনো 7 থেকে কি না বড় না। তার মানে n ইকুয়াল টু 2 কি না গ্রহণযোগ্য না। আচ্ছা, 3 দিয়ে যদি আমি খেয়াল করি কি হয়, 3 যদি দেই তাহলে 3 স্কোয়ার, এখানে হবে 3 কিউব। এখন কিন্তু এখানে কত? 9, এখানে হচ্ছে 27। এবার কিন্তু এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 3, এটা হচ্ছে কি গ্রহণযোগ্য মান। ওকে, যদি 4 দেই তাহলে এটা হবে 4 স্কোয়ার এবং এটা হবে কত? 4 কিউব। 16 7, এটা 64। এটাও কিন্তু সত্য, তার মানে n ইজ ইকুয়াল টু 4 গ্রহণযোগ্য। এখানে 16 7 থেকে বড় এবং 164 190 থেকে ছোট, এটাও গ্রহণযোগ্য। আচ্ছা, বাকি টেস্টগুলো কোথায় করা যাচ্ছে? তাহলে আমরা দেখলাম যে 1 গ্রহণযোগ্য হয় নাই, 2 গ্রহণযোগ্য হয় নাই, 3 এবং 4 গ্রহণযোগ্য। আমরা একটু লিখে রাখি, এখানে 1 গ্রহণযোগ্য হয় নাই। আমরা কিন্তু খাতায় লিখে ফেলবো, আমরা এখন মুছে ফেলবো, তো এই জন্য খাতায় একটু লিখে ফেলি, তারপরে আস্তে আস্তে দেখি। 1 2 এই দুটো গ্রহণযোগ্য হয় নাই, 3 4 এরা গ্রহণযোগ্য হয়েছে।
আর 3 এবং 4 হচ্ছে কি গ্রহণ। ওকে, এবার আমরা n ইকুয়াল টু 3 4 চেক করছি। n ইকুয়াল টু 5 যদি চেক করি তাহলে কি হয় দেখি, 5 স্কোয়ার এটা হবে 5 কিউব, তাহলে এটা কত আসলো 25, এটা হবে 125 গ্রেটার দ্যান। এই দুইটাও গ্রহণযোগ্য, অর্থাৎ n ইকুয়াল টু 5 ও কি গ্রহণযোগ্য। n ইকুয়াল টু যদি 6 নেই তাহলে কত আসে, 6 6 36, এটা সত্য, এটা আসবে 216। এইটা কিন্তু সত্য না, কারণ 216 কিন্তু 190 থেকে ছোট না, এটা সত্য না। এবার আমরা খেয়াল করি n ইকুয়াল টু 6 তো নিলাম, এটা সত্য হয়নি। 7 8 9 10 যাই নিব, এই দিকের মানটা সত্য হবে, অর্থাৎ 7 যদি নিই এখানে আসবে 49, এখানে আসবে 343, 7 কিউব আসলে 343। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই দিকটা অলওয়েজই কি হবে, সত্য হবে না, গ্রহণযোগ্য হবে না। তো আমরা তো জানি দুই দিকের মানই গ্রহণযোগ্য হইতে হয়। তো যেহেতু 6 থেকে শুরু করে সামনের দিকে যদি আমরা যাই, এদিকের মানগুলো কি হয় না, এই সাইডের মানগুলো গ্রহণযোগ্য হয় বা হবে না, আমরা বুঝতেই পারতেছি। অর্থাৎ আমরা এই 6 থেকে তার পরবর্তী মানগুলো নিব না। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কত, 3 4 আর এদিকে 5, এই তিনটা মান আমাদের গ্রহণযোগ্য হয়েছে। তাইলে আমাদের এখানে গ্রহণযোগ্য মান কে ঢুকছে আবার 5, আর এখানে 6 থেকে শুরু করে সামনে পর্যন্ত আমি যাই যাবো, এগুলো একটাও গ্রহণযোগ্য না। তাইলে আমরা বলতে পারি আমাদের যে এই সেট, যেটা এই সেটের উপাদান হচ্ছে আসলে তিনটা, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে 5। এই তিনটা মানের জন্য এই সেটটা আমার যে শর্তগুলা দেওয়া আছে শর্তগুলা সত্য হয়েছে। অতএব আমরা বলতে পারি, এগুলো মুছে ফেললাম, সবাই একটু লিখে নিবেন। অতএব আমরা বলতে পারি এখানে যে এই সেটটা, এটা হচ্ছে 3 4 এবং 5, এই তিনটা উপাদান নিয়ে গঠিত। ঠিক আছে, এখন আমাকে বলছে পাওয়ার সেট অফ এ নির্ণয় করতে। তো আমাদের এই সেটটা আমরা নির্ণয় করে ফেলছি, এটা ছিল সেট গঠনে, আমরা নিয়ে গেলাম তালিকাতে। এখন পাওয়ার সেট অফ এ নির্ণয় যদি করতে দেয়, এটা তো আমরা জানি অলরেডি কিভাবে করতে হয়। প্রথমে যে সেটটা পাওয়ার সেট অফ এ, মানে এই সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলতেছে, শক্তি সেট। তো পাওয়ার সেট নির্ণয় করতে দিলে আমরা জানি কি, প্রথমে একটা একটা করে উপাদান লেখা লাগে। যে 3 একটা উপাদান, একটা সেট, 4 5, প্রথমে একটা একটা করে লিখলাম 3 4 5। অবশ্যই মনে রাখতে হবে শুরুতেও সেকেন্ড ব্র্যাকেট আর ভিতরেও কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে লিখতে হবে। তারপরে দুইটা করে লিখবো আবার 3 এবং 4, প্রথমে একটা একটা করে লিখছি, এবার দুইটা করে 3 4, দেন 3 5, দেন 4 5। দুইটা করে আমরা এই 3 রকমই লিখতে পারি, অন্য আর কোনোভাবে লিখতে পারি না, লিখলে এগুলা ডাবল হয়ে যাবে। আচ্ছা, এবার তিনটা করে লিখবো 3 4 5, তিনটা করে একবারে লেখা যায়। এন্ড লাস্ট একটা কি দিব, একটা কি সেট, ফাঁকা সেট। আমরা শক্তি সেট তো জানি অলরেডি, পাওয়ার সেট কিভাবে নির্ণয় করে, তো এখানে আর ডিটেলস পড়াচ্ছি না, জাস্ট উত্তরটা লিখে যাচ্ছি। তাহলে এখানে কয়টা উপাদান হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তো আমরা অলওয়েজ মনে রাখবো যে পাওয়ার সেট যেগুলা, এগুলো অলওয়েজ 2 টু দি পাওয়ার n এই শর্তটা সমর্থন করে। কোন শর্তটা সমর্থন করে, 2 টু দি পাওয়ার n এই শর্তটা সমর্থন করে। আমাদের অঙ্ক কিন্তু এই যে এখানে যেটুকু বলছে একটু কিন্তু এখানেই উত্তর শেষ, পাওয়ার সেট অফ n এ নির্ণয় করে ফেলছি। বাট অনেক সময় প্রশ্নে আসে যে দেখাও যে পাওয়ার সেট অফ a 2 টু দি পাওয়ার n শর্তটি সমর্থন করে, এরকম আসতে পারে। সেই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n কিভাবে সমর্থন করে একটু দেখি। এখানে n মানে হচ্ছে যে সেট বলা হয়েছে সেটার উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে হচ্ছে n এর মান হচ্ছে 3। তাহলে 2 টু দি 3 মানে কত, 8। তাহলে আমরা 2 টু দি পাওয়ার n যখন দিলি, n এর মান কত, উপাদান সংখ্যা কত 3, 3 দিলাম, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তার মানে হচ্ছে এটা থেকে যদি আমি পাওয়ার সেট নির্ণয় করি, এখানে 8টা উপাদান থাকবে, 8টা সেট থাকবে। দেখি তো
এই দেখেন পাওয়ার তো যেখানে নির্ণয় করছে এখানে 1 2 3 4 5 6 7 8টা সেট হয়েছে। আশা করি আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। চলে যাই পরেরটায়, গতে। আচ্ছা, গতে কি দেওয়া আছে? এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো করে আর ডোমেন নির্ণয় করা। আচ্ছা, তাহলে প্রথমে আমি এস সেটটা লিখে নিই, অন্যটা লিখে নিই। এক্স ওয়াই, এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু এটাও বি, এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1। ওকে, তো এখানে শর্তের মধ্যে কি বলে দিয়েছে, একটা এস হচ্ছে একটা কি অন্যয়, এর উপাদান হচ্ছে দুইটা থাকবে, প্রত্যেকটাতে দুইটা দুইটা করে উপাদান থাকবে, এক্স এবং ওয়াই। এক্স এর মানও আসবে বি সেট থেকে, ওয়াই এর মানও আসবে বি সেট থেকে, এবং এখানে একটা শর্ত তো আছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে যেহেতু বি সেটের কথা বলা হচ্ছে দুই জায়গাতে, আমরা বি সেটটা একটু তুলে নিই। বি সেটটা কি দেওয়া আছে? এক্স, এক্স বিলংস টু জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যা, জেড মানে কিন্তু পূর্ণ সংখ্যা সেট, এক্স স্কয়ার লেস দেন ইকুয়াল 4। ওকে, আচ্ছা, এখন এখানে এক্স এবং ওয়াই এর মান দুইটাই কোথা থেকে যাবে? বি সেট থেকে যাবে। অর্থাৎ দেখি তো বি সেটের আসলে এখানে তো সেট গঠন পদ্ধতিতে আছে, আমরা এটাকে প্রথমে বি সেটটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে যাব। তো কিভাবে নিব খেয়াল করি, বি সেটের মধ্যে এক্স স্কয়ার এটা দেওয়া আছে, আর এক্স এর মান কোথা থেকে আসবে? জেড থেকে। আচ্ছা, এটাকে একটু লিখে নিই। জেড হচ্ছে কোন সংখ্যা সেট? পূর্ণ সংখ্যা সেট। অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা আসতে বলে, দশমিকের কোনো সংখ্যা আসতে পারবে না, প্লাসের গুলো আসতে পারবে, মাইনাসের গুলো আসতে পারবে। তার মানে হচ্ছে এরকম 0 আসতে পারে, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ জেড এর মানটা হচ্ছে প্লাসের মানও আসবে, মাইনাসের মানও আসবে, কারণ জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এখানে দশমিক বাদে মাইনাসের মান যেগুলো, প্লাসের মান যেগুলো, সবই আসতো, শুধু দশমিক 1.5, 1.2, 2.3 দশমিক আসবে না। এ ব্যতীত সকল পূর্ণ সংখ্যা আসবে, ধনাত্মক গুলো আসবে, ঋণাত্মক গুলো আসবে, শূন্য তো আসবেই, শূন্য ধনাত্মক না ঋণাত্মক না। ওকে, এখন আমরা বি সেটের মধ্যে যদি আমরা n ইকুয়াল টু প্রথমে কত ধরে নেই? 0 হলে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 4, এটা কি দাঁড়ায়? যদি 0 স্কোয়ার করি লেস দেন ইকুয়াল 4, বা 0 লেস দেন ইকুয়াল 4, এটা কিন্তু সত্য। শূন্য 4 থেকে ছোট, সমান না হলেও ছোট, তাহলে এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য মান। ওকে, এবার n ইকুয়াল টু যদি আমি 1 নেই, 1 হলে, আচ্ছা 1টা তো প্লাসেরও হইতে পারে, মাইনাসেরও হইতে পারে। এখন যেহেতু স্কোয়ার, যেহেতু এখানে এক্স এর উপর স্কোয়ার আছে, এখানে যদি আমরা প্লাসের মান নেই অথবা মাইনাসের মান নেই, যদি স্কোয়ার থাকে তাহলে আমি প্লাস নেই অথবা মাইনাস নেই, এটা কি আসবে? এটা তো প্লাসই আসবে, তাই না? তার মানে আমি এখানে একসাথে করে ফেলি প্লাস মাইনাস 1। তো প্লাস মাইনাস 1কে যদি আমি কি করি, স্কোয়ার করি, একবারে করে ফেলতেছি, এক্স স্কোয়ার না লিখে এক্স এর জায়গায় সরাসরি এখানে এন না লিখে এক্স লিখি। ওকে, তো এখন আমি যদি 1 দেই, প্লাস মাইনাস 1 দেই, তাহলে এখানে এক্স এর মান প্লাস মাইনাস 1, এটা কত আসে? 1 কে স্কোয়ার করলে 1। এটা কিন্তু সত্য, তাহলে এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, তাহলে আমাদের এই মানটাও কি গ্রহণযোগ্য। এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 নেই, নিলে কি হবে? প্লাস মাইনাস 2। আমি আবারও বলতেছি, যেহেতু স্কোয়ার, আমি প্লাস নেই অথবা মাইনাস নেই, মান কিন্তু প্লাসেই আসবে। তো আমি একবারে করে ফেলতেছি। আচ্ছা, তাহলে এটা 2 স্কোয়ার মানে 4 লেস দেন ইকুয়াল 4, এটা 4 থেকে ছোট না হইলেও কিন্তু সমান, তার মানে এই মানটাও গ্রহণযোগ্য। এন্ড লাস্ট আরেকটা নেই, প্লাস মাইনাস 3 হলে, খেয়াল করি তো প্লাস মাইনাস 3 হলে কি হয়? এটা কি আর সত্য হয়? 9 চলে আসে,
9 নাকি 4 থেকে ছোট অথবা সমান, এটা কিন্তু সত্য না, এটা সত্য না, তার মানে এটা কি না, গ্রহণযোগ্য না। তাহলে আমরা যদি আবার 4 5 6 যাই নেব, এটা অলওয়েজ কিন্তু 4 থেকেও বড়ই আসবে, অর্থাৎ আমাদের পরের আরেকটা মানও কি না, গ্রহণযোগ্য না। তাহলে আমরা বলতে পারি কি, বি সেটের ক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে 0 +-1 +-2, এই তিনটা মান গ্রহণযোগ্য, বাদ বাকিগুলো গ্রহণযোগ্য না। অন্য জায়গায় নিবে একটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা পরে বলতে পারি যে বি সেটটা আসলে কি দাঁড়ায়, এখানে আসবে -2 -1 0 +1 +2। অর্থাৎ আমরা যখন লিখব তালিকা পদ্ধতিতে, তখন আমরা প্লাসের গুলা শূন্যর ডান পাশে লিখবো, মাইনাসের গুলা শূন্যর বাম পাশে লিখবো, যাতে করে আমাদের ওই যে সংখ্যা রেখে আমরা যেরকম প্লাসটা ডান সাইডে রাখি, মাইনাসটা বাম সাইডে রাখি, মাঝখানে শূন্যকে রাখি, ঠিক এইভাবে করব, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আর এভাবে রেখে দিলে জিনিসটা দেখতে অসুবিধা হয়। আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করার আসলে পদ্ধতি আসলে এরকম যে আমরা প্লাসের গুলো এক পাশে, মাইনাসের গুলো এক পাশে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বি সেটটাও পেয়ে গেলাম। ঠিক আছে, বি সেট বের করে নেওয়ার পর, বি সেটটা বের করে নেওয়ার পর এখন আমাকে কি বলা হয়েছে, এক্স এর মানও বি থেকে আসবে, ওয়াই এর মানও বি থেকে আসবে, এবং একটা শর্ত দেওয়া আছে। শর্ত, আর একটা শর্ত কি দেওয়া আছে, y - x = 1। আচ্ছা, আমরা এখান থেকে এটা লিখতে পারি y = x + 1, অর্থাৎ 1 x টা এদিকে যদি যায়, এখানে তো মাইনাস দিয়ে গেলে প্লাসের x, আর আগে থেকে 1 তো প্লাসের আছে। এটা একটা শর্ত দেওয়া ছিল। আমরা এরকম শর্ত যদি দেওয়া থাকে রিলেশনের মধ্যে, ওই শর্তের জিনিসগুলোকে অলওয়েজ y যেটা আছে, y কে আমরা বাম পাশে লিখবো সমান চিহ্নের, আর y বাদে বাদ বাকি যা আছে, x থাকুক, সংখ্যা থাকুক, যাই থাকুক, এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে ডান পাশে, শুধু বাম পাশে ওয়াইটা রাখবো, এটা মনে রাখবো। এভাবে করলে আমাদের সকল অঙ্কে মিলে যাবে। আচ্ছা, তো শর্তে বলা আছে কি y = x + 1, তার মানে হচ্ছে y এর মান হবে x এর মান থেকেও এক বেশি, যোগ যেহেতু এক বেশি। আচ্ছা, তাহলে এখন খেয়াল করি, যেহেতু আমরা শর্ত পেয়ে গেছি, এখন আমরা একটা বক্স তৈরি করি এই শর্ত অনুযায়ী। আচ্ছা, তো বলা হয়েছে এক্স এর মান এবং ওয়াই এর মান। এক্স এর মান কোথা থেকে আসবে, বি থেকে। ওয়াই এর মানও কোথা থেকে আসবে, বি থেকে। এক্স এর মান তাহলে প্রথমে বি থেকে নিয়ে বসে, যে বি এর মান, বি এর মধ্যে এই 5টা উপাদান আছে, তো এগুলো লিখি একটু, -2 -1 0 1 and 2, এগুলো হচ্ছে আমার এক্স এর উপাদান। তো এই এক্স এর যে মানগুলো আমি এখানে বসাইলাম, বসানোর পরে এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অনেকগুলো মান আসবে। কিভাবে আসবে, এই যে শর্তের মধ্যে বসিয়ে। তো প্রথমে এক্স এর মান কত, -2। এখানে যদি আমি -2 বসাই, তো কি আসে দেখি তো, -2 + 1 কত আসছে, -1। যোগ বিয়োগ করলে কত আসে, -1। তাহলে এখানে -1। তারপরে এক্স এর মান আবার মাইনাস কত আসবে, -1 বসবে। -1 বসলে কত আসবে, 0। তারপরে কত বসবে, 0। 0 বসলে কত, 1। তারপরে বসবে কত, 1। 1 বসলে আসবে 2। তারপরে বসবে 2। 2 বসাইলে আসে। বুঝতে পারছি? এগুলো লিখে লিখে দেখানোর দরকার নেই, জাস্ট শর্তটা এভাবে লিখে তারপর আমরা ওই অনুযায়ী ক্যালকুলেটরের মানগুলো হিসাব করে ফেলতে পারবো। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর একটা মান পেয়ে গেছি। ওকে, এখন বলা হয়েছে এক্স এর মানগুলো আসবে বি থেকে। আমার আসছে কিন্তু প্রত্যেকটা মান বি সেট থেকে আসছে। এই যে এক্স এর মান বিলংস টু বি, বি সেট থেকে আসছে। বলছে ওয়াই এর মানগুলো বি সেট থেকেই আসবে, বিলংস টু ওয়াই বিলংস টু বি, তার মানে এগুলো বি থেকে আসবে। খেয়াল করি, -1 ওয়াই এর যে মান প্রথমটা, এটা কিন্তু এই যে এখানে আছে, মানে এখানে এক্স এর মানও বি থেকে আসছে, ওয়াই এর মানও বি থেকে আসছে, ট্রু। এখানে 0, এই যে বি থেকে আসছে, এটাও সত্যি, এক্স ওয়াই দুইটাই বি থেকে আসছে। এখানে 1 বি থেকে আসছে, বির মধ্যে 1 আছে। এখানে 2 বি থেকে আসছে, 3 কিন্তু বি সেটের মধ্যে নাই। তাহলে আমরা দেখতে পারতেছি ওয়াই এর মধ্যে 3 নট বিলংস টু বি। এই যে 3টা বি সেটের মধ্যে বিলং করে না, অর্থাৎ এই যে 3 এটা আমাদের বি সেটের মধ্যে যেহেতু নাই, তাহলে এই মানটা কি না, গ্রহণযোগ্য না।
লিখবো 3 নট বিলংস টু বি, 3 বি এর মধ্যে নেই, সুতরাং 2,3 এই পুরা ক্রমজোড়টাই নট বিলংস টু আমাদের যে সেটটা কি এস। যেহেতু 3 বি সেটের মধ্যে নাই, তাহলে এই পুরা জোটটাই 2, 3 এই পুরো এক্স এবং ওয়াই এর মান দুইটাই আমাদের এস সেট থেকে নাই হয়ে যাবে। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কোনটা হলো? শুধু এটা গ্রহণযোগ্য হয় নাই, এইটা 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 এই চারটা মান গ্রহণযোগ্য হয়েছে। তাহলে আমরা বলতে পারি না, সুতরাং এস সেট এর উপাদান হচ্ছে প্রথমে হচ্ছে -2 -1, তারপরে হচ্ছে 0 1, তারপর হচ্ছে সরি -1 0, তারপর হচ্ছে 0 1, তারপর হচ্ছে 1 এই চারটা। এখন আপনারা অনেকের প্রশ্ন হবে, স্যার একটু আগে যে আমরা পাওয়ার সেট অফ এ নির্ণয় করলাম ওইখানে তো ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি, এখন কেন ফার্স্ট ব্র্যাকেট? পাওয়ার সেট আর রিলেশন এক জিনিস না। পাওয়ার সেটের মধ্যে ভিতরে এগুলা সেকেন্ড ব্র্যাকেটে হয়, আর রিলেশনের ক্ষেত্রে এগুলো কি কার্তেশীয় গুণজের সিস্টেম হয়। মনে আছে অবশ্যই, যারা কার্তেশীয় গুণজ করে আসছেন ওইখানে অবশ্যই ভিতরে কোন ব্র্যাকেটে হয়? ফার্স্ট ব্র্যাকেটে হয়। আচ্ছা, তা আমাদের কিন্তু আমাদের এই যে এস অন্যের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি। ডোমেন নির্ণয় করতে বলছে, তো ডোমেন কারা? ডোমেন কারা? প্রথম উপাদান, প্রত্যেকটা এর প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন। এক্স এর মান যেটা সেটা হচ্ছে ডোমেন, এরা প্রত্যেকের ডোমেন। তার মানে কত? -2 -1 সরি -2 -1 0 1, এরা হচ্ছে ডোমেন। যদি রেঞ্জ বলতো তাহলে এই যে প্রত্যেকটা ওয়াই এর মান, এরা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ রেঞ্জ যদি বলতো -1 0 1 2, এরা হইতো রেঞ্জ। আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। পরীক্ষার মধ্যে ডোমেন না এসে রেঞ্জও আসতে পারে, তাহলে আমরা রেঞ্জও বের করতে পারবো আশা করি। আর ডোমেন রেঞ্জ দুইটাও আসতে পারে, সেটাও আশা করি পারবো। আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী সৃজনশীলে। এখানে এখানে আমাদের প্রথম যে 1 নম্বরে দেওয়া আছে এই হচ্ছে একটা সেট। সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে যে এক্স আসবে কি এন স্বাভাবিক সংখ্যা থেকে, এক্স এর মান 2 থেকে বড় এবং 7 থেকে ছোট অথবা সমান। আর এস হচ্ছে একটা অন্যয়, যেখানে পি এর মানও আসবে, অন্যের দুটো উপাদান কি এক্স পি কিউ, পি এর মানও আসবে এ থেকে, কিউ এর মানও আসবে এ থেকে, একটা শর্ত দেওয়া আছে ঠিক আগেরটার মতো। আচ্ছা, আর 2 এর মধ্যে আমাদের একটা ক্রমজোড়ের অঙ্ক দেওয়া আছে। কতে কি বলছে আসি, যে সি একটা সেট ডি একটা সেট, আমি করে ফেলি। ক সি সেটে কি দেওয়া আছে 12 এবং 19, আর ডি সেটে কি দেওয়া আছে হচ্ছে গিভেন বা লেট, গিভেন লিখে দিই দেওয়া আছে। তো এখান থেকে আমার হচ্ছে পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি বের করতে, তাহলে আমি প্রথমে আগে সি ইন্টারসেকশন ডি বের করে নিই। 12 19 ইন্টারসেকশন ডি মানে হচ্ছে বি 19। ইন্টারসেকশন মানে কি শুধু কমন উপাদানগুলো আসবে দুই সেটের মধ্যে, এখানে কমন উপাদান কি? তাহলে এখন যদি আমি পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করি, খেয়াল করি এখানে সি ইন্টারসেকশনটির মধ্যে শুধুমাত্র কয়টা উপাদান আছে? একটা। তো শর্ত মতো আমরা জানি কি, একটু আগে দেখে আসলাম 2 টু দি পাওয়ার n এই শর্তকে সমর্থন করে। এখানে n এর মান কত 1, তার মানে হচ্ছে 1 মানে কত 19, শুধু একটা উপাদান, তার মানে শুধুমাত্র দুইটা উপাদান থাকবে। ঠিক আছে, এই দেখি আমাদের প্রথমে আসবে 19 আর একটা আসবে কি সেট ফাঁকা সেট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের কয়ের উত্তর শেষ। গেলাম খতে। খতে খতে কি বলেছে, 1 নং হইতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। এটা আপনারা সবাই পারার কথা। কি দেওয়া আছে? এস ইকুয়াল টু সরি পি বিলংস টু এ টু এ এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু, আর এই সেটে কি দেওয়া আছে? তাহলে এখান থেকে তুমি তালিকা পদ্ধতিতে নিয়ে কি আসবে? স্বাভাবিক সংখ্যা এক্স এর মান কত থেকে 2 থেকে বড়, তাহলে 3 4 5 6 7,
7 থেকে ছোট অথবা 7-এর সমান, তার মানে 8 পর্যন্ত যাবে না, এটা হচ্ছে এ সেট। এখন এটাকে আমরা বলছে একটা শর্ত দেওয়া আছে, শর্তটা কি, পি মাইনাস কিউ ইকুয়াল টু, এটা শর্ত, এই শর্তটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা অলওয়েজ মনে রাখবো পরবর্তী যে মান, যে পি কিউ, আমাদের আগেটা ছিল এক্স ওয়াই, পরবর্তী যেটা থাকে, প্রথমে এক্স থাকলো পরেরটা ওয়াই, আমরা কিন্তু ওয়াই কে বাম পাশে রাখছিলাম, এক্স এর সহ যা কিছু সংখ্যা টংখ্যা যা সব ডান পাশে নিয়ে গেছিলাম। তো এখানে যেহেতু পি মাইনাস কিউ, তার মানে আমরা কিউ কে আমরা এই পাশে রাখার চেষ্টা করবো, বাদ বাকি জিনিস ওই পাশে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে পি টু কে পাশে আনলে মাইনাস টু ইকুয়াল কিউ, এই পাশে নিলে প্লাস এর কিউ, চেঞ্জ করে ফেলি, কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ। এই শর্ত অনুযায়ী আমরা ওই যে আগের যে সাধারণ একটা বক্স নির্ণয় করছি ওইটা করি। পি কিউ, পি এর মান কত, পি এর মান হচ্ছে এ থেকে আসবে, বিলংস টু এ, তার মানে এ তে কত আছে, 3 4 5 6 7। এখন আমরা এই যে পি এর মানগুলো এখানে বসাবো শর্তের মধ্যে, তাহলে যা পাই, প্রথমে যদি এখানে 3 বসাই, 3 থেকে 2 গেলে কিউর মান 1, তারপর 4 বসাইলে 4 থেকে 2 গেলে 2, 5 বসাইলে 5 থেকে 2 গেলে 3, 6 বসাইলে 4, 7 বসাইলে 5, আমরা এগুলা পাইছি। এখন বলা হয়েছে কিউর মানও কোথা থেকে আসবে, এখানে আবার পি দিছি কেন, কিউ, কিউর মানও আসবে কোথা থেকে, এ থেকে। খেয়াল করি এর মধ্যে কি 1 আছে, কিউর মান 1 আছে নাই, তাহলে এই 1 কিন্তু গ্রহণযোগ্য না। 2 কি আছে, না, 2 গ্রহণযোগ্য না, 1ও গ্রহণযোগ্য না, 2 গ্রহণযোগ্য, 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 2 এই দুইটা নট বিলংস টু কই, নট বিলংস টু হচ্ছে এ। তাহলে সুতরাং 3, 1 এবং 4, 2 এই দুইটা মানেই নট বিলংস টু আমাদের, অন্যটা কি এস, এস এর মধ্যে বিলং করবে না। তো সুতরাং এস আমরা তালিকা নিলে কি পাবো, এই যে মানগুলা 5, 5, 3, 6, 4, 7, 5, এগুলো হচ্ছে আমার তালিকা পদ্ধতিতে নিলে পাই। আর রেঞ্জ নির্ণয় করতে বলছে এখানে, তো রেঞ্জ কি হবে, সুতরাং রেঞ্জ হচ্ছে, বলছিলাম যে পরবর্তী উপাদান, প্রথমের উপাদানগুলো এক্স মানে পি এর মান, এগুলো তো ডোমেন, আর পরবর্তী যেটা এগুলো হচ্ছে রেঞ্জ, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 3, এখানে 4, এখানে 5, যদি ডোমেন বলতো তাহলে কত হইতো, 5, 6, 7, রেঞ্জ বলাতে 3, 4, 5। আশা করি এটা বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আমি গতে যাচ্ছি। ওকে, গতে কি আছে, 2 নং হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এম এর মান নির্ণয় করে। এই যে 2 নং থেকে ক্রমজোড়ের নিয়ম অনুসারে, 2 নং কি দেওয়া আছে, দেওয়া আছে কি m প্লাস 3, n মাইনাস 4 ইকুয়াল টু 3n প্লাস 4, m মাইনাস 3। এখন ক্রমজোড়ের শর্ত অনুসারে, ক্রমজোড়ের শর্তানুসারে কি বলা যায়, এখানকার প্রথম উপাদানের সাথে এখানকার প্রথম উপাদান, অর্থাৎ m প্লাস 3 ইকুয়াল টু 3n প্লাস 4, এবং n মাইনাস 4 পরবর্তী, এটা ইজ ইকুয়াল টু m মাইনাস 3। ঠিক আছে, এটা দিলাম আমি 1 নং, এটা দিলাম 2 নং সমীকরণ। এখন 1 নং হতে আমরা কি পাই, m প্লাস 3 ইকুয়াল টু 3n প্লাস 4। আমরা m এবং n কে এক পাশে নিয়ে আসি, তাহলে m 3n এদিকে আসলে 4, 3 এদিকে গেলে মাইনাস 3, তাহলে m মাইনাস 3n ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে 1। এটাকে দিলাম আমি 3 নং সমীকরণ, আর 2 নং হতে পাই কি পাই, n মাইনাস 4 ইকুয়াল টু m মাইনাস 3, বা n মাইনাস m ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 4।
সুতরাং n মাইনাস m ইকুয়াল টু 1। এটা দিলাম আমি 4 নং সমীকরণ। আমরা এখন এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো এই সমীকরণ সমাধান আসলে অনেকভাবে করা যায়। প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায়, অপনয়ন পদ্ধতিতে করা যায়, আর একটা হচ্ছে আর গুণন পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতিতেও করা যায়। তা আমরা এখানে এগুলো অপনয়ন পদ্ধতিতে করব। আমরা আশা করি আমরা প্রতিস্থাপন অপনয়ন এই পদ্ধতি দুইটা ক্লাস 7, 8 ওই ক্লাসগুলোতেই মেবি ছিল। সো 9, 10 তো ছিলই। সো আমরা এগুলো পারি, নতুন করে শেখানোর কিছু নেই। তো আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো খেয়াল করি আমাদের 3 এবং 4 নম্বর সমীকরণের দিকে একটু খেয়াল করি। এখানে এই দুটো থেকে আমি প্রথমে এম এর মান নির্ণয় করতে হবে কার, এম এবং এন এর। আমি প্রথমে এম এর মান নির্ণয় করতে চাই। এম এর মান যদি নির্ণয় করতে চাই এই দুইটা সমীকরণের মধ্যে কোনো না কোনোভাবে আমি এন এর মানকে কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমি এম এর মান পাবো। আর এন এর মান বের করতে চাইলে এম এর মান কোনো না কোনোভাবে বাদ দিতে হবে, তাহলে আমি এন এর মান পাবো। কথা না বলি একটু দেখাই। খেয়াল করি আমি যদি প্রথমে এম এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমার এন এর মানকে কি দেখাইতে হবে, এন এর মানকে আমার বেনিশ করে ফেলতে হবে, 0 করে ফেলতে হবে। প্রথমটার মধ্যে এন এর মান আছে -3n, আর এখানে আছে 3n। আমি যদি এটাকে +3n বানাইতে পারি তখন +3 আর -3 যোগ করবো। এইভাবে দেখি 3 নং প্লাস 4 নং, বাট 4 নং এর সাথে কত গুণ হবে, 4 নং এর সাথে কত গুণ হবে 3। তাহলে 3 নংটা কত আছে, m - 3n ইকুয়াল 1। আর 4 নং এর সাথে কত গুণ হবে, একটা 3 গুণ হবে। তাহলে এটার সাথে যদি 3 গুণ হয়, আমি n এর tan সোজা লিখি +3n, আর এটার সাথে যদি 3 গুণ হয় -3m ইকুয়াল 1 এর সাথে 3 গুণ হলে 3। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে যেহেতু যোগ করতেছি প্লাস মাইনাসের n কাটা, বাকি থাকতেছে কত, -2m ইকুয়াল টু 4, বা m ইকুয়াল টু 4 - 2। সুতরাং m ইকুয়াল টু হচ্ছে -2। ঠিক আছে। আর এবার যদি আমি n এর মান নির্ণয় করতে চাই তাহলে m কে বেনিশ করে দিতে হবে। ওটার ক্ষেত্রে একবারই সহজ, আমরা জাস্ট 3 এবং 4 কে কি করে দিলে হবে, যোগ করে দিলে হবে, কারণ এখানে m আছে মাইনাস আর এখানে আছে প্লাসের, যোগ করে দিলে তারা বাদ হয়ে যাবে। তাহলে m - 3n ইকুয়াল 1 - m প্লাস n ইকুয়াল 1। ঠিক আছে। তাহলে এখানে কত আসে, যদি যোগ করি প্লাসের m মাইনাসের m কাটা, এখানে থাকে -2n ইকুয়াল টু 2, তার মানে n ইকুয়াল টু হচ্ছে 2/-2 কাটাকাটি করলে 1। সুতরাং n ইকুয়াল টু হচ্ছে -1। সুতরাং নির্ণেয় m সমান m এর মান হচ্ছে -2, এই তো। আশা করি বুঝতে পারছি। দেখে নেই। ঠিক আছে, আশা করি আমরা এরকম সমাধান পারবো। এই সমাধানগুলো যে আমি যে পদ্ধতিতে করছি অপনয়ন পদ্ধতি, এভাবে করতে হবে এরকম কোনো নিয়ম নেই। আপনারা চাইলে এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারেন, বজ্রগুণন পদ্ধতিতেও করতে পারেন, যে পদ্ধতিতে ভালো পারেন। ওকে, তাহলে আমরা আমাদের দ্বিতীয় সৃজনশীলটা কমপ্লিট করে ফেললাম। আর মাত্র একটা সৃজনশীল, ওটা করলে আমাদের এই অধ্যায়ের যাবতীয় যত রকমের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় আমরা ওইটাও শেষ হয়ে যাবে। যাচ্ছি পরের সৃজনশীলে। আমরা আমাদের পরবর্তী সৃজনশীলে চলে যাই। এখানে উদ্দীপকে দেওয়া আছে বি একটা সেট, সি একটা সেট, আর একটা ফাংশন দেওয়া আছে জি অফ এ। তো প্রথম কতে আসি, বলছে ফাংশন অফ ওয়াই, এফ অফ ওয়াই, এই মানটা দেওয়া আছে হলে এম এর কোন মানের জন্য এফ অফ -3 ইকুয়াল টু 0 হবে। এই টাইপ অঙ্ক যদি থাকে আমরা কিভাবে করব দেখি। কি দেওয়া আছে, এফ অফ ওয়াই মানে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু কত আছে, ওয়াই কিউব প্লাস এম ওয়াই স্কোয়ার -3y - 6।
তো আমাকে বলছে এম এর কোন মানের জন্য, অর্থাৎ এই যে এম এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হবে। তো এই সকল ক্ষেত্রে আমরা প্রথমে এফ অফ মাইনাস থ্রিটা নির্ণয় করে নেব, এটার মান জিরো হবে বলছে। তাহলে ওয়াই এর জায়গায় কত, মাইনাস থ্রি, যখন জায়গায় ওয়াই আছে এখানে মাইনাস থ্রি দিব। মাইনাস থ্রিকে যদি আমি কিউব করি মাইনাস 27 প্লাস 3 স্কোয়ার, মাইনাস 3 স্কোয়ার 9, 9m প্লাস 3 কে 9 মাইনাস 6, তাহলে আসছে 9m মাইনাস 27 আর মাইনাস 6 হচ্ছে মাইনাসের 33, মাইনাস 33 থেকে 9 গেলে 33 থেকে 9 গেলে হচ্ছে কত, 24, তাহলে হচ্ছে মাইনাস 24। ওকে, এখন আমাদের বলছে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু কত হবে বলছে, জিরো, এম এর কোন মানের জন্য। তাহলে প্রশ্ন মতে এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু কত, জিরো। এফ অফ মাইনাস থ্রির মান কত আসছে, 9m মাইনাস কত 24 ইকুয়াল জিরো, বা 9m ইকুয়াল টু 24 দিয়ে গেলে প্লাসের, বা m ইকুয়াল টু 24/9, অর্থাৎ m এর মান কত হলে 24/9 হলে আমাদের এই মানটা শূন্য হবে। আমরা আসলে একটু কাটাকাটিও করতে পারি, কত করা যায়, 3 দিয়ে করলে 3 আটা 24, 3 কা 9, তাহলে সুতরাং m হচ্ছে কত 8/3, অর্থাৎ m এর মান যদি আমি 8/3 বসাই তাহলে এটার মান কত আসে, শূন্য আসে। আমাদের কয়ের অ্যান্সার হচ্ছে এতটুকু। তাহলে এই টাইপের যত অঙ্কই আসবে আমরা আশা করি এই প্যাটার্নে সকল অঙ্ক সমাধান করতে পারবো। পরেরটা যাই, এই অঙ্কের সাথে আমরা অলরেডি পরিচিত, যে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। দেখাও যে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আমরা প্রথম যে সৃজনশীল করছি ওইখানে কিন্তু আমরা এরকম একটা অঙ্ক করে আসছি, একটু পিছনে যাই দেখেন আছে কিন্তু করা। হ্যাঁ, তো তারপর আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে শুরু করব। খ বি ইন্টারসেকশন সি, এখানে তাহলে বি সেটটাকে বের করে নিতে হবে, আর সি সেট, বি সেটটা কি আছে, এক্স এর মান হবে 11 থেকে ছোট, এবং এক্স কি সংখ্যা, মৌলিক সংখ্যা। আমরা সবাই মৌলিক সংখ্যা চিনি, মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। সেই ক্ষেত্রে মৌলিক সংখ্যা হচ্ছে আমরা জানি কত, 2, 3, 11 এর ছোট হইতে হবে, 2, 3, 4, 5, 7, এই চারটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে বি সেটের প্রধান হচ্ছে চারটা, আর সি সেট কি দেওয়া আছে, এক্স হচ্ছে কি সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে হয়তো অনেকগুলোই আসে, 2 থেকে বড় 16 থেকে ছোট বিজোড় সংখ্যা কত, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আসবে না, কারণ 16 থেকে ছোট। এগুলো হচ্ছে আমাদের সি সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে, আচ্ছা সরি, বিজোড় সংখ্যা বলছে তাই না, তাহলে ছোট যেহেতু বলছে বিজোড় সংখ্যা সবগুলো তো আসবে না, ভুল করে ফেললাম, একটু মনোযোগ দেই। বিজোড় সংখ্যা হলে কত আসবে, 3, 5, 7, 9, 11, 13, 15, এগুলো আসবে, জোড় সংখ্যাগুলো আসবে না। ঠিক আছে, ওকে। তাহলে এখন বলছে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে, সরি বি পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে বি ইন্টারসেকশন সি নির্ণয় করব। বি সেট হচ্ছে এটা, সি সেট হচ্ছে এই দিকে। ইন্টারসেকশন যদি করি তাহলে কমন গুলো আসবে 3, 5, 7, এই তিনটা হচ্ছে কমন, তাহলে 3 আসবে, 5 আসবে, 7 আসবে, বাদ বাকিগুলো আসবে না। এবার পাওয়ার সেট অফ যদি বি ইন্টারসেকশন সি নির্ণয় করি তাহলে আমরা জানি যেহেতু এখানে তিনটা উপাদান আছে অবশ্যই এখানে কয়টা আসবে, 8টা আসবে। দেখি প্রথমে আসবে 3, 5, 7,
তারপর 2টা করে 3 5 3 7, তারপর আসবে 5 7, তারপর 3টা করে 3 5 7, তারপর হচ্ছে একটা ফাঁকা সেট। দেখি 1 2 3 4 5 6 7 8টা উপাদান। এখন আমাকে বলছে যে নির্ণয় করার পরে আমাকে দেখাইতে বলছে উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। অলরেডি করে দেখতেছি। এখানে n হচ্ছে কোনটা, বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা বলে দেওয়া আছে এই যে। তাহলে উপাদান সংখ্যা যদি বলতে, তার মানে এখানে n এর মান কত 3, তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত আসে 8। আমাদের এখানে উপাদানও আছে 8টা, তাহলে আমাদের এটাকে সমর্থন করে। আশা করি আমরা পারবো। ওকে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, এই টাইপ প্রশ্ন আসবে এরকম একটা অবস্থা। সো এইটা খুব মনোযোগ দিয়ে দেখবো। আগেরগুলো খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই অধ্যায়ে আমি যতগুলো অঙ্ক করাইছি এই পর্যন্ত সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এবং কি এই অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে আমি সবগুলা অংশ কি করার চেষ্টা করছি, কভার করার চেষ্টা করছি। আমরা যদি এগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে করতে পারি, তাহলে এই ধরনের যত রকম অন্য অঙ্ক আসবে আমরা সবগুলো পারবো। ঠিক আছে, বলতে যাই। প্রমাণ করতে বলছে জি অফ 1 মাইনাস এ ইকুয়াল টু জি অফ 1 বাই এ। তো আমাদের দেওয়া আছে কি, জি অফ এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1 মাইনাস 3a স্কোয়ার প্লাস এ কিউব, আর নিচে হচ্ছে এ 1 মাইনাস এ, এটা দেওয়া আছে। আমাকে বের করলো জি অফ 1 মাইনাস এ ইকুয়াল টু জি অফ 1 বাই এ। আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে বের করি। লেফট হ্যান্ড সাইডটা এখান থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, জি অফ 1 মাইনাস এ। তাহলে দেখি যে সকল জায়গায় এ আছে সকল জায়গায় কি বসবে 1 মাইনাস এ। তো 1 মাইনাস 3 এর জায়গায় কত বসবে 1 মাইনাস এ তার উপরে স্কোয়ার, প্লাস এর জায়গায় বসবে 1 মাইনাস এ তার উপরে কিউব, নিচে এর জায়গায় 1 মাইনাস এ 1 মাইনাস এর জায়গায় হচ্ছে 1 মাইনাস এ। অনেকে এই ব্র্যাকেটটা দিতে ভুল করে, ব্র্যাকেট না দিলেও আমাদের প্লাস মাইনাসে ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো ব্র্যাকেটটা বুঝে শুনে দিবেন। ওকে, 1 মাইনাস 3, এটাকে যদি সূত্র করি a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে a হচ্ছে 1, b হচ্ছে মাইনাস a, তো a মাইনাস বি হোল সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এটা সূত্র প্লাস। আর এখানে হচ্ছে 1 মাইনাস a কিউব, মানে a মাইনাস বি কিউব, a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে বি মানে হচ্ছে a। আশা করি বুঝতে পারছি। ওকে, আর নিচে হচ্ছে 1 মাইনাস এ, আর এখানে 1 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস এ। তারপরে কত আসতেছে উপরে 1 মাইনাস 3, এখানে হচ্ছে 1 স্কোয়ার 1 মাইনাস 2a প্লাস a স্কোয়ার, প্লাস এখানে হচ্ছে 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 3a প্লাস 3a স্কোয়ার মাইনাস a কিউব, আর এখানে হচ্ছে 1 মাইনাস a, এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে থাকলো শুধু a। খেয়াল করি এখানে 1 মাইনাস গুণ যদি করি প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6a প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার, এখানে মাইনাস প্লাস 1 মাইনাস 3a প্লাস 3a স্কোয়ার মাইনাস a কিউব, নিচে এটা যদি প্রথমে লিখি a 1 মাইনাস, তাহলে উপরে কি থাকতেছে, যদি স্কোয়ারের গুলো কিউবের গুলো প্রথমে লিখি, প্রথমে থাকতেছে হচ্ছে মাইনাসের a কিউব স্কোয়ার, আর এই যে প্লাসে 3a স্কোয়ার মাইনাসে 3a স্কোয়ার কাটা, a
এখানে হচ্ছে +6, এখানে -3, তার মানে হচ্ছে +3a, আর সংখ্যা থাকতেছে হচ্ছে এখানে 1 প্লাসের হচ্ছে -1, তাহলে 1 1 a, এটা। আচ্ছা, এটাকে আমরা চাইলে আরেকটা ভাগ করে নিতে পারি। কি করতে পারি, উপরে একটা মাইনাস যদি কমন নেই, তাহলে এটা আসে a³ -3a + 1, কারণ আমরা জানি একটা মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, কারণ না হিসাব করতে কি প্লাসে মাইনাসে -a³ মাইনাসে মাইনাসে +3 প্লাসে মাইনাসে -1, অর্থাৎ মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়। এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এটা হয়ে যাবে a - 1, a মাইনাস মাইনাস কাটা, তাহলে উপরে থাকতেছে a³ -3a + 1, আর নিচে থাকতেছে a × a - 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান আসছে, ঠিক আছে। তাহলে এই মানটা আমরা মনে রাখবো যে লেফট হ্যান্ড সাইডের মান আসছে হচ্ছে কি a³ -3a + 1 ডিভাইডেড বাই a - 1, এটা আসছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের মানে যাই। আপনারা এটা পেজ বাই পেজ করবেন, আমি জায়গার সংকটের কারণে মুছে ফেললাম। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইডে কি g(1/a), তার মানে হচ্ছে এই ফাংশনের যে সকল জায়গায় 1/a আছে, সরি a আছে, ওই সকল জায়গায় 1/a লিখবো। তাহলে 1 - 3 এর জায়গায় হবে 1/a² প্লাস 1/a হোল কিউব, নিচে এর জায়গা হচ্ছে 1/a মাইনাস এর জায়গা 1, তাহলে 1 - 3 ইন্টু কত 1/a² প্লাস 1/a কিউব, নিচে হচ্ছে যদি আমি 1/a লিখি এখানে যদি লসাগু করে কি আসবে a, তাহলে a - 1, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপরে তাহলে উপরে আসতেছে 1 - 3a² প্লাস 1/a³, 3 কিন্তু উপরের সংখ্যা, এই জন্য 1 এর সাথে গুণ করে 3 হয়ে গেল, আর নিচে হচ্ছে a গুণ করলে নিচে হচ্ছে a², আর উপর হচ্ছে 1 এর সাথে এটা গুণ হলে 1 - a, এটা হচ্ছে আমার নিচে আসছে। আচ্ছা, বাকি অংশ আমি এই সাইডে করি। নিচে লসাগু করলে কি আসবে, এখানে মনে মনে নিচে আছে 1, এখানে a², এখানে a³, লসাগু করলে আসবে a³ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাইলে এখানে হর কত আছে 1, 1 দিয়ে কিউব ভাগ করলে 1, সরি 1 দ্বারা a³ কে ভাগ করলে হচ্ছে a³ এর সাথে 4 এর 1 গুণ করলে a³ মাইনাস a² দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে a বাকি থাকে, তাহলে উপরের সাথে গুণ হয়ে 3a, এখানে a³ দ্বারা ভাগ করলে 1, আর নিচে হচ্ছে a - 1 a²। এখন আমরা যদি ভাগের উপরের যে অংশ এটাকে আগে লিখি, a³ - 3a + 1 ডিভাইডেড বাই a³ ইন্টু, এটাকে তখন কি হয়ে যাবে, উল্টে যাবে, ভাগের নিচেরটা তখন উল্টে যাবে, গুণ চিহ্ন যদি দেই ভাগের বদলি, তাহলে উপরে আসবে a², এখানে হচ্ছে 1 - এটা কাটা, এখানে একটা a বাকি থাকবে, তাহলে কি বাকি থাকতেছে, এখানে নিচে থাকতেছে a - 1, উপর হচ্ছে a³ - 3a + 1। এই যে দেখেন আমাদের যে লেফট হ্যান্ড সাইড ছিল ওটার সাথে রাইট হ্যান্ড সাইডের মান কি হুবহু সেম মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি কি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তার মানে কি, বুঝতে পারছি? আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি বলবো যে আমরা আজকের ক্লাসে কয়টা ভিডিও দেখলাম, সরি আজকের ক্লাসে কয়টা সৃজনশীল দেখলাম, 3টা। এই 3টা সৃজনশীল যদি আমরা করতে পারি বুঝে বুঝে, তাহলে এই অধ্যায়ে আসলে এর এই কয়টা টাইপের বাহিরে আর কোনো প্রশ্ন খুব একটা নাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষায় আসে। সো আমরা এই টাইপগুলো যদি শিখে নিই, এই টাইপের যদি আরো 10 রকমের অঙ্কও আসে, জাস্ট মানগুলো পরিবর্তন করে আসবে, নিয়ম কিন্তু সেম। সো আমরা এই 3 ধরনের সৃজনশীল যদি ভালোভাবে শিখি, এই অধ্যায় আমাদের
কমপ্লিট। এবং আমরা পরীক্ষা যদি এখান থেকে প্রশ্ন আসে ওই প্রশ্ন একবার সেম এখানকার মতো অ্যান্সার করে দিব যে নিয়মে আমি করছি, তাহলে আমরা শতভাগ মার্ক নিশ্চিত করতে পারবো এখানে। আচ্ছা, আরেকটা কথা বলি যে আমরা যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছি, এটা আমরা আমাদের বন্ধুদের যারা আছে বন্ধু, তাদের সাথে আমরা এটা একটু শেয়ার করে দেবো যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আজকের ভিডিও এখন পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওতে আমার পাশেই থাকবা। পরবর্তী ভিডিওতে আসবে এই যে আমাদের সেট অফ ফাংশন, এটা তো আমরা সৃজনশীল দেখলাম। আগামী ক্লাসে আমরা এখান থেকে টপ 50টা এমসিকিউ দেখব। টপ 50টা এমসিকিউ যদি আমরা পারি তাহলে আমাদের এখানকার সৃজনশীল এমসিকিউ দুইটাই আমাদের কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর মনে রাখবো যারা সৃজনশীল এবং এমসিকিউ খুব ভালোভাবে পারবে তারা অবশ্যই সিকিউ যেগুলো আসবে এখান থেকে, সরি সিকিউ না এসকিউ, মানে সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কের যে প্রশ্নগুলো আসে ওইগুলো পারবে। তাহলে আমাদেরকে আজকে সৃজনশীল গেল। আগামী ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। সৃজনশীল এবং এমসিকিউ শেষ হওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের যে এসকিউ বা সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলো শর্ট কোশ্চেন সেগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি পরবর্তী ভিডিওতে আমার পাশেই থাকবা এবং এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। খুদা হাফেজ।